বনে জনে আছি জড়ায় হায়, তবু জানো মন তোমারে চায়। অন্তরে আছো হে অন্তর্যামী, আমাছে আমায় জানিছ স্বামী। সব সুখে দুঃখে ভুলে থাকায়, জানো মম মন তোমারে চায়। ছাড়িতে পারিনি অহংকারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে। ছাড়িতে পারিলে বাঁচি যে হায়, তুমি জানো মন তোমারে চায়। যা আছে আমার সকলই কবে, নিজ হাতে তুমি তুলিয়া লবে। সব ছেড়ে সব পাবো তোমায়, মনে মনে মন তোমারে চায়। কথা শুরু করছে সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ বৃহস্পতিবার 2রা আষাঢ় 1428, ইংরেজির 17 জুন 2021। আজকের তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র পূর্ব ফল্গুনী। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 56 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধ্যে 6:18 হয়ে 46 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 4:07 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আজকের তারিখেই 1915 সালে জন্ম হয়েছিল প্রখ্যাত নাটককার, অভিনেতা, নাট্য নির্দেশক বিজন ভট্টাচার্যের। 1756 খ্রিস্টাব্দে আজকের তারিখেই নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে কলকাতা আক্রমণ করেন। 1858 খ্রিস্টাব্দে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। 1918 খ্রিস্টাব্দে আজকের তারিখে উড়িষ্যার বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা গোপবন্ধু দাস প্রয়াত হন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্রে লাইভ অনুষ্ঠান করে আপনাদের সৌমিত্র বসু প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময়। আপনাদের সকলকে সেখানে স্বাগত। এবার একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো আজকের দিনটার বৈশিষ্ট্যের কথা বলবার জন্য, এবং সেই সঙ্গে আজকে কি কি অনুষ্ঠান আছে সে ব্যাপারেও আপনাদের অবহিত করবার জন্য। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুরু করতে গিয়ে হঠাৎ এই কবিতার লাইনটা মনে পড়ে গেল, সুধীন্দ্রনাথ দত্তের কবিতা। না, কবি অবশ্যই কবিতায় মরুভূমি বলতে অন্য কিছু বুঝিয়েছেন, কিন্তু মরুভূমি বলুন আর বন্ধা জমি বলুন, এই পৃথিবীতে তো তার সংখ্যা কম নয়। সেই সব জমিতে প্রাণের কোনো সাড়া নেই, কোনো সবুজ নেই, কিচ্ছু নেই, নিষ্ফল জমি। সেই মরুভূমি ধীরে ধীরে বেড়ে উঠছে, সবুজকে গ্রাস করে নিচ্ছে। নানান কারণ আছে তার, মানুষের দোষ আছে, কিন্তু তার বিরুদ্ধে তো মানুষকেই লড়তে হবে, পৃথিবীকে সবুজ করে তুলতে হবে। তাই বলি, এই প্রায় লকডাউনের নিয়ম কানুন আর একটু, বা আমরা সবাই মিলে যেটা চাইছি একেবারে শিথিল হয়ে যাওয়ার পরে আমরা সবাই যদি একটা দুটো করে গাছ লাগাই, টবে তো টবেই সই, বারান্দায়, উঠোনে, ঘরের কোণে। আর শরণাগতের হোয়াটসঅ্যাপে যে চিঠি লিখব তার সঙ্গে সেই সব গাছের ছবিও পাঠিয়ে দিই, কেমন হয় বলুন তো? হঠাৎ করে এই কথাটা মনে জাগলো কেন? জাগলো তার কারণ আজ ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট। আজকে মরুভূমি বা ঊষর জমির বিরুদ্ধে মানুষের লড়াই করবার দিন।
আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে আজ নতুন গল্প, ধুন্ধুমার কাণ্ড। সেই ধুন্ধুমার কাণ্ডর কথা আজ থেকে শুরু। তারপরে চলে যাব প্রণমিত মারিতে স্বামী বিবেকানন্দের কথা বলছি আপনাদের। বলছিলাম যে স্বামীজি তার ছাত্রছাত্রীদের খুব উল্টোপাল্টা কথা বলতেন। সেই যে কবির কবিতায় আছে না যে কাল সে কথা বলেছিলাম নাকি, হতেও পারে, আজ সেটা মানছি না। শঙ্খ ঘোষের কবিতা। আমি যদি খুব ভুল না করি এক একটা শব্দ এদিক ওদিক হয়ে যেতেও পারে, কিন্তু মাফ করে দেবেন। এইটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তারপরে চলে যাব হেমহাজীবনে গতদিন যে মানুষটির কথা বলেছিলাম তার নামটা বলবো আজকে, এবং আজকের জন্য আবার একটা নতুন কাহিনী, নতুন মানুষের কথা। সেই নতুন মানুষের কথাটি পাঠিয়েছেন তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট থেকে। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরণাগতের পক্ষ থেকে। সেই কথাগুলো বলবো, তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে গঙ্গোত্রী দেখা শেষ, কিন্তু তারপরেও তো গঙ্গোত্রীর এদিকে ওদিকে নানান রকম দেখবার মতন জায়গা রয়েছে। সেরকম একটা জায়গার কথা বলবো, কেদারতাল। সেখানে আমরা সবাই যেতে পারবো না, কিন্তু শরণাগতের হাত ধরে যে কেউ যেতে পারবো। আচ্ছা, সেসব কথা পরে হবে। আপাতত গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে গল্পটা বলতে চলেছি সেটাই হঠাৎ মাথায় এলো কেন সেই কথাটা আগে বলেনি, কেমন? আমাদের ঠিক পাশের বাড়িতে একটা অফিস আছে। কিসের অফিস আমি খুব ভালো করে জানি না, নানান রকম পাঁচমেশালি ব্যাপার আছে। তো সেই অফিসে যারা কাজ করেন তারা সবসময় ঝগড়া করেন, ওর সঙ্গে ও তার সঙ্গে, সব সময় বকাবকি ঝগড়া। কালকে তো একবারে ধুমধুমার কাণ্ড, বাড়ির সামনে লোক জমে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ আমার মনে হলো, এই যে আমরা কথায় কথায় বলি না ধুমধুমার কাণ্ড, তাই ধুমধুমারকে নিয়ে যদি এবারের পুরাণ চিরন্তনটা করা যায়, বেশ, তবে তাই হোক। কিন্তু না, শুরুতেই ধুমধুমারের কথা নয়, তার কথা আসবে পরে। ধুমধুমারের কথা আসবে একেবারে শেষে। ঠিক আছে, ভূমিকা বন্ধ করে গল্প শুরু করা যাক। ইক্ষ্বাকু বংশের এক রাজা ছিলেন, তার নাম ছিল বৃহদস্য। খুব বড় রাজা, খুব বড় বীর। কিন্তু এখন তার বয়স হয়েছে, তিনি অস্ত্র ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করে তিনি বানপ্রস্থে যাবেন বলে ঠিক করে ফেলেছেন। এই যখন অবস্থা, একদিন তার সভায় একজন মুনি এসে প্রবেশ করলেন। বৃহদস্য তো মুনিকে দেখে এবারে শশব্যস্ত হয়ে উঠে তার পা ধুইয়ে দিলেন, তাকে বসবার আসন দিলেন, দিয়ে বললেন, আমার কি ভাগ্য, ঋষি উতঙ্ক এসেছেন আমার কাছে। কিন্তু আপনাকে খুব বিচলিত বলে মনে হচ্ছে, কিসের জন্য আপনি এত চিন্তিত মুনিবর, আমাকে বলুন। উতঙ্ক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলবো মহারাজ, আপনাকে বলবার জন্যই তো এসেছি। শুধু বলবা নয়, আমি আপনার শরণাগত, আমাকে রক্ষা করতে হবে। বৃহদস্য বললেন, আপনি আদেশ করুন। উতঙ্ক বললেন, মহারাজ, কিছুদিন হলো ধুন্ধু নামে এক দানব আমার আশ্রমে খুব উপদ্রব শুরু করেছে। যাগ যজ্ঞ ধর্ম কর্ম করা অসম্ভব হয়ে উঠছে। সমস্যা হলো সে আবার ব্রহ্মার বর পেয়েছে, ফলে কিছুতেই তাকে নিবৃত্ত করা যাচ্ছে না। মহারাজ বৃহদস্য, আপনি খুব বড় বীর, এই দেশে সকলেই আপনাকে মহাবীর বলে সম্মান করে। আপনি এই ধুন্ধুকে বধ করবার উপায় করে দিন। বৃহদস্য বলেন, কিন্তু ঋষি, আমি যে সব অস্ত্র পরিত্যাগ করেছি, বানপ্রস্থে যাব, সব ঠিকঠাক। যে অস্ত্র পরিত্যাগ করেছি সেই অস্ত্র আবার হাতে তুলে নেব কি করে? তার চেয়ে আমি এ কাজের দায়িত্ব আমার ছেলে কুবলাশ্বকে দিয়ে যাচ্ছি। সেও মহাবীর, অশেষ গুণের অধিকারী।
আপনার নির্দেশ মতো সে এই দানবকে বধ করে আপনাদের নিশ্চিন্ত করবে। কুবলাশ্ব, এই আমার আদেশ, তুমি পালন করো। কুবলাশ্ব বললেন যে যথা আজ্ঞা। এই বলে তিনি তার ছেলেদের কাছে গেলেন। ছেলেদের সংখ্যা 21,000 এই পর্যন্ত। এর পরের দিন কুবলাশ্বকে নিয়ে গল্প শুরু হবে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজকে আপাতত প্রণমী তোমারে। প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। শুনছেন সৌমিত্র বসুর কথা আর অনেক অনেক গান। প্রণমী তোমারেতে আজকে কথা শুরু করছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো স্বামীজি খুব উল্টোপাল্টা কথা বলতেন। মানে আজকে এক কথা বললেন, কালকেই আবার অন্য কথা, ঠিক তার বিপরীত কথা। তো এতে তো তার ছাত্রছাত্রী বলুন, শিষ্য শিষ্যা বলুন, তাদের খুব মুশকিল হতো। ধরুন একটা কথা বলেছেন, তথ্য দিয়ে যুক্তি দিয়ে সেই কথাটা প্রমাণ করে দিয়েছেন, অসাধারণ তথ্য যুক্তির সমাহার থাকতো তার কথা বলায়, তো সেসব প্রমাণ করে দিয়েছেন, সবাই নিশ্চিন্ত। পরের দিন সেই রকম সব তথ্য সাজিয়ে একেবারে অন্য রকম কিছু প্রমাণ করে দিলেন। মানুষ কোন কথাটাকে নেবে? তাই এইসব বিড়ম্বনার মধ্যে পড়ে কেউ হয়তো বলেই ফেললো, স্বামীজি গতদিন তো আপনি উল্টো কথা বলেছিলেন। স্বামীজি তক্ষুনি উত্তর দিতেন, হ্যাঁ কিন্তু সে তো গতদিনের কথা, আজকে বলছে এইটা। বড্ড মুশকিলের ব্যাপার না? কিন্তু স্বামীজি এরকম করতেন কেন? সেই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। গত অনুষ্ঠানে যে স্বামীজি এইরকম করতেন কেন, কালকে এক কথা বললেন, আজকে অন্য কথা বলছেন, দুটোই প্রমাণ করে দিচ্ছেন কেন? কারণটা কিন্তু খুব সহজ। আমাদের দেশ তো গুরুবাদের দেশ। গুরু বলুন, মাস্টারমশাই বলুন, শিক্ষক বলুন, তারা যা বলেন সেইটাকেই মাথা নিচু করে মেনে নেওয়াই হলো আমাদের অভ্যেস। স্বামীজি কিন্তু এটা মানতেন না, তিনি তর্ক তুলতে চাইতেন। আমি এই দুরকম তিন রকম করে কথা বললাম, তোমরা এর থেকে যে কোনো একটা মতকে নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বেছে নাও। এই যে বেছে নিচ্ছ, এর পেছনে তো তোমাদের মন কাজ করছে, যুক্তি কাজ করছে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো, সত্যি সত্যি জগতে একেবারে নির্বিশেষ সত্য বলে কিছু হয়? নির্বিশেষ ভালো বলে কিছু হয়? মন্দ বলে কিছু হয়? হয় না তো। ভেবে দেখুন, এই যে লকডাউন, হ্যাঁ, বা সেখানে ছাড় হবার পরেই জনজীবন স্বাভাবিক না হওয়া, লোকাল ট্রেন না চলা, এর নিশ্চয়ই একটা ভালো দিক আছে। অনেকে মনে করছেন যে এটা খুব দরকার, এটা খুব ভালো, রোগটাকে অনেকটা পর্যন্ত আটকে দেওয়া গেছে, আরো একটু আটকে দেওয়া যাবে। আবার ঠিক এর উল্টো মুখে ওই ট্রেনে হকারি করে খান যারা স্টেশনে চা বেচেন, যারা দিন আনি দিন খাই মানুষ, এরকম অজস্র মানুষ, তাদের কি অসম্ভব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলুন তো। গরিব ঘরের মানুষজন সব, এতদিন ধরে রোজগার বন্ধ, ভাবতে পারছেন অবস্থাটা? তাহলে মানুষের কোনটাকে ঠিক বলে মনে করব, কোনটা ঠিক কোনটা উচিত বলা খুব মুশকিল। আসলে এক এক জায়গায় এক এক পরিস্থিতিতে দাঁড়িয়ে এক এক রকম সত্য বা ন্যায় ওপরে উঠে আসে। তো এর মধ্যে কোনটাকে আমি বেছে নেব সেটা তো আমাকে বিবেচনা করতে হবে। স্বামীজি এই যে বিবেচনা করবার ক্ষমতা, তাতে শান দিতে চাইতেন। কিন্তু না, শুধু শান দেওয়া নয়, দুটো ব্যাপার তার মধ্যে ছিল, খুব বেশি করে ছিল। একটা হলো শুধু বসে বসে গুজগুজ করে তর্ক করে লাভ নেই, কিছু একটা ঠিক করেছো তো, ভেবে বুঝে ঠিক করেছো, এবার চলো কাজে ঝাঁপিয়ে পড়ি। যে চিন্তা ভাবনা তর্ক কাজের মধ্যে গিয়ে শেষ হয় না, সেই তত্ত্ব কথায় তার কোন রকমের কোনো আগ্রহ ছিল না। আর ঠিক এই কারণেই বসে বসে সমালোচনা করা তিনি একেবারে পছন্দ করতেন না। আমাদের দেখবেন স্বভাবের একটা ধরন আছে যে কেউ একটা কিছু করলো, আমরা তাই নিয়ে এইটা করলো না, এইটা করলে কত ভালো হতো, এইসব করতে থাকি। এই হলো আমাদের স্বভাব।
স্বামীজি কিন্তু একেবারে এই সমস্ত সহ্য করতে পারতেন না, বলতেন ওতে হানি হয়, অন্যকে ধিক্কার দিয়ে কোনো লাভ নেই। এখন যেটা করা দরকার, এই দেশের মানুষের মনের মধ্যে আত্মসম্মান বোধ জাগিয়ে তুলতে হবে, আর দেশের প্রতি ভালোবাসা যাতে জেগে ওঠে সেই চেষ্টা করতে হবে। এইটা হলো প্রাথমিক কাজ। হ্যাঁ, শেষ হলো প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন, গতদিনে যার কথা বলেছিলাম আজকে তার নাম বলবো, যদিও বলবার খুব দরকার আছে বলে মনে হয় না, তবু বলবো। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলাম। গানের পর শুনছেন হে মহাজীবন প্রথম পর্ব। বাঙালি সম্পর্কে এই ধরনের একটা কথা চালু আছে, এবং কথাটা যে মিথ্যে তাও নয়, যে বাঙালি ব্যবসা পছন্দ করে না। বাঙালি যতটা কবি স্বভাবের ততটা কর্মী স্বভাবের নয়। অথচ গতদিন যে মানুষটিকে নিয়ে কথা বলেছিলাম তিনি কর্মী। তার ছাত্র শিষ্যদের সূত্র ধরে গোটা বাংলা তাকে নিজেদের আচার্য পদে আসন দিয়েছিল। তার কারণ এই মানুষটি ছিলেন আদর্শ শিক্ষক, বলতে যা বোঝায় তাই। কাকে বলবো আদর্শ শিক্ষক? এই মানুষটি শুধু তার কেমিস্ট্রি বইয়ের পাতার মধ্যেই নিজেকে আটকে রাখেননি, শুধু ছাত্রদের মধ্যে ক্লাসরুমে নিজেকে আটকে রাখেননি। তিনি চেয়েছিলেন সেই জ্ঞান মশালের মতো আরো বহু 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 মনের মধ্যে আগুন হয়ে জ্বলতে থাক। তিনি চেয়েছিলেন বাঙালি এই বিজ্ঞানের হাত ধরে স্বনির্ভর হোক। মানুষটির নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার জন্ম হয়েছিল 2রা আগস্ট 1861। তিনি প্রয়াত হন গতকালের তারিখে, যেদিন তার কথা বলেছিলাম আমরা হে মহাজীবনে, 16 জুন 1944 খ্রিস্টাব্দে। এরপর নতুন একজনের কথা পাঠিয়েছেন তমাল মুখোপাধ্যায় ডানকুনি থেকে। মহাজীবনে নতুন এক মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পাঠিয়েছেন তমাল মুখোপাধ্যায়। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। মারাঠি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, বাবা আদালতে কাজ করেন, থাকেন বারাণসীতে। মেয়ে মানে যাকে বলে গেছো মেয়ে, ভয়ঙ্কর দুরন্ত। তাকে সামলানো একটা অসম্ভব ব্যাপার। আর বাবা যেহেতু কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাই মেয়ের কোনো শাসন নেই, একেবারে আগল ছাড়া হয়ে গেছে। লেখাপড়ায় মন ছিল না তা নয়, কিন্তু তার বাইরে খুব শখ ছিল ঘোড়ায় চড়ার, আর চালাতে পারতেও বটে ঘোড়া। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ঘোড়দৌড় হতো, তাতে ছেলেদের হারিয়েও দিত অনেক সময়। আর একটা ব্যাপার বুঝেছিল, এই যে মেয়েরা নিজেদের নিরাপত্তার জন্য ছেলেদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, এটা ভুল, এটা অন্যায়। কেন মেয়েরা নিজেদের জোরে নিজেদের রক্ষা করতে পারবে না? তার সমবয়সী সব মেয়েদের নিয়ে সে একটা নারী বাহিনী গড়ে তুলল। সোজা কথায় আমরা কারুর মুখাপেক্ষী নই, নিজেদের জোরেই আমরা স্বাধীন। তো যখন 14 বছর বয়স, তখন এক মহারাজের সঙ্গে বিয়ে হয়ে গেল মেয়ের। সুখের সংসার, একটি ছেলে এলো কোলে, কিন্তু বিধিবান হঠাৎ কি যেন একটা কারণে, সেটা বার করাই গেল না, সেই ছেলে মারা গেল। বুক খালি হয়ে গেল দুজনের। আচ্ছা, একটা কাজ করি, একটি ছেলেকে দত্তক নিই। নেওয়া হলো দত্তক, কিছুটা অন্তত সান্ত্বনা পাওয়া গেল। স্বামী মারা গেলেন। তখন এই মেয়ের বয়স মোটে 25। সিংহাসনে কে বসবে? কেন সেই দত্তক পুত্র। কিন্তু না, লর্ড ডালহৌসি আইন করে দিয়েছেন দত্তক পুত্র পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার পেতে পারবে না। এবার কি? নিঃসন্তান বাবা মা সন্তানকে দত্তক নিয়েছেন, এ তো আমাদের দেশের বহু পুরনো প্রথা। আজ আপনারা বলবেন না এই নতুন নিয়মটা সবাইকে মেনে নিতে হবে, পুরনো প্রথাকে ছুঁড়ে ফেলে দিয়ে?
ডালহাউসের কোম্পানি বলল, না মানলে যুদ্ধ। আমাদের তৈরি করা আইন বলছে দত্তক পুত্রকে আমরা পুত্র বলে স্বীকার করছি না। রাজা রানী যদি নিঃসন্তান হন তাহলে সত্য বিলোপ আইন অনুযায়ী ওই জমি রাজ্য ইংরেজদের হাতে চলে যাবে। বুঝুন একবার, এই আইন তো বটেই, তার বাইরে আরো নানান কারণে ইংরেজদের বিরুদ্ধে রাগ গুমরে গুমরে উঠছিল। সে সবকিছু ফেটে পড়ল সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে। তিনিও যুদ্ধ ঘোষণা করলেন। সেই নারী কখনো ইংরেজের কাছে হেরে গিয়ে পালাতে হয়, কখনো আবার গোয়ালিয়র দুর্গ দখল করে নেন। 1858 সাল, ঘোড়ার পিঠে চড়ে অস্ত্র হাতে নিয়ে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কিন্তু শেষ রক্ষা হল না। ইংরেজদের গোলা গিয়ে লাগলো তার বুকে। আজকের তারিখেই এই মানুষটি প্রয়াত হয়েছিলেন। আমরা পরের দিন বলবো তার নাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি, কবিগুরুর জন্মদিনে নিবেদন, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল গানটি স্বনামধন্য ভূপেন হাজারিকা মহাশয়ের। আমার মনে হয় চেতনাতেও রবীন্দ্রনাথকে উপলব্ধি করি। বালক জীবনে যে স্কুলে পড়েছি, প্রার্থনা সঙ্গীত ছিল রবি ঠাকুরের গান। বিভিন্ন বিশিষ্ট জনের জন্মদিন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এমন দিনগুলি সাড়ম্বরে পালিত হতো। প্রথমেই তাদের বন্দনা করা হতো, গীতি আলেখ্যর মতো বক্তৃতার মাঝে গান থাকত, সবই রবীন্দ্রসঙ্গীত। ছাত্রদের কাজ ছিল সেই গান গাওয়া। যখন স্কুল জীবন শেষ হলো, কলেজে তেমন চর্চা পাইনি। বাড়ির পাড়ায় যে ক্লাব ছিল সেখানেও খেলাধুলার যে চর্চা ছিল, সংস্কৃতি চর্চা ছিল না। মনে হলো সেই চর্চা যদি শুরু করা যায়। যেমন ভাবা তেমন কাজ। রবীন্দ্র জয়ন্তী পালন মনস্থ হল, সঙ্গী জুটে গেল, হই হই করে নিয়মিত চলতে লাগলো। পরে পরে প্রতিযোগিতারও আয়োজন হতে লাগলো। কিন্তু সর্বনাশা মারণ রোগের ধাক্কায় এলো লকডাউন, সব স্তব্ধ হয়ে গেল। আবার বিগ এফএম রেডিও চ্যানেলের দৌলতে নতুন করে শুরু হতে যাচ্ছে ফেলে আসা চর্চা। এবছর ঘরবন্দি বলে হলো, আবার থেমে গেল, তা যেন না হয়। বাঙালি সংস্কৃতির আজ বড় দুর্দিন। রাজনীতির জাঁতা কলে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। বাঙালি দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, কি ঠিক ভুল। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হবে। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা। আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না। লিখেছেন দিলীপ পাল, ভাঙড় থেকে। পরে একটি গল্প পাঠিয়েছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। 3 জ্ঞানী ও একটি পাগল। 3 জ্ঞানী উদ্যানে বসে তর্ক করছিল, আর এক পাগল কাছে বসে শুনছিল। এক জ্ঞানী বলল, ঈশ্বর এক, অনাদি অবিনশ্বর। আরেকজন বলল, ঈশ্বর অনেক, কেননা সবকিছু ঈশ্বরের প্রতিরূপ। তৃতীয় জন বলল, ঈশ্বর এক এবং অনেক উভয়ই। তর্ক আর থামছিল না। হঠাৎ পাগলটা ওদের কাছে ছুটে গেল ও বলল, তোমরা পাগলের মতো তর্ক করছো। আমি ব্রহ্মের অংশ, তুমি ব্রহ্মের অংশ, আত্মানং ব্রহ্মং, আমরা ঈশ্বর, বলে ছুটে পালিয়ে গেল। জ্ঞানীরা চুপ করে ভাবতে লাগলো, তাই তো, পাগলটা এই কি ধাঁধা বলে গেল। সত্যি কি তাই? সঞ্জয় বাবুকে ধন্যবাদ এই গল্পটা আমাদের পাঠাবার জন্য। চিঠিপত্র শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে সৌমিত্র বসু কথা বলছে বাইরে দূরেতে 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত।
গঙ্গোত্রী দেখা শেষ, কিন্তু মন্দিরের বাইরেও এটা ওটা সরোবর বা তাল ইত্যাদি দেখা হলো। তো এখান থেকে 18 কিলোমিটার ট্রেক করে যাওয়া যেতে পারে কেদার তাল। কি যাবেন নাকি? না, না যাওয়ার তো কিছু নেই। খুব দুর্গম জায়গা, বরফের উপর দিয়ে হাঁটতে হবে, অক্সিজেনের ঘাটতি হবার সমূহ সম্ভাবনা। তবুও শরণাগত পরিবারের সবাই হাত তুলে রেখেছেন। হাত তোলবার কারণটা সবাই জানে। এই অভিযান একেবারে ঘরেতে বসে রেডিওটুকু চালিয়ে দিলেই হবে। শরীরের ওপর কোনো চাপ নেই, কোনো কিছুর ওপরই চাপ নেই। কাজেই কেদারতাল তো দূরের কথা, চাঁদে কি মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তাব এলেও আপনারা এইভাবেই হাত তুলবেন, আমি জানি। একটু গান শুনে নেওয়া যাক। গানের পর আবার সৌমিত্র বসু 92.7 BFM এ আমি ফিরে আসছি এই কেদারতালের কথা বলবার জন্য। রাস্তা কেদারতালে যাবার সেই কথাই বলছি আপনাদের। শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে এই পর্যায়ে 92.7 BFM এ খুব দুর্গম পাহাড়ের রাস্তা, ফলে নিয়ম হচ্ছে দিন তিনেক সময় নিয়ে সেখানে পৌঁছন। অন্তত 2 দিন তো বটেই, তার চেয়ে বেশি দিনও নিতে পারেন। কি আছে কেদারতালে? নাম দেখেই বুঝতে পাচ্ছেন এটা হলো শিব ঠাকুরের নিজের তাল বা তালাও বা সরোবর। বিজ্ঞানীরা বলবেন এটা প্রায় 4750 মিটার, মানে প্রায় 15,485 ফিট উঁচুতে। নিঃশ্বাসের কষ্ট তো হতেই পারে, তার বাইরে আর একটা সমস্যা আছে। এতটা উঁচুতে উঠতে গেলে 3-4টে ধাপ অন্তত পেরিয়ে যাওয়াই উচিত, মানে 3-4টে ক্যাম্পসাইট পার হয়ে ওঠার কথা। কিন্তু এখানে আপনি গঙ্গোত্রী আর কেদারতালের মাঝখানে পাবেন একটাই ক্যাম্পসাইট, কেদার খড়ক, বাস। তার মানে প্রত্যেক দিন আপনাকে অনেকটা করে রাস্তা উঠতে হবে। আর এই যে উচ্চতা, অল্টিটিউড, এত তাড়াতাড়ি এটা মানিয়ে নিতে শরীর কিন্তু আপত্তি করবেই। শরীরকে অভ্যেস করিয়ে নিতে হবে এই পরিবর্তনটার সঙ্গে। আর 2 নম্বর কথা হলো রাস্তাটা খুব দুর্গম। খাড়াই পাহাড় উঠে গেছে, সেখানে চড়াটা খুব অভ্যেসের ব্যাপার। খুব সরু পথ দিয়ে যেতে হবে আপনাকে, প্রত্যেক মুহূর্তে পা পিছলে যাওয়ার ভয়, গড়িয়ে পড়ে যাওয়ার ভয়, ইত্যাদি ইত্যাদি। ওপরে থাকা একটা হিমবাহ, মানে উত্তরাখণ্ডে যত হিমবাহ আছে তাদের মধ্যে সবচেয়ে উঁচু, সেই হলো কেদারতাল। না, শরণাগত শ্রোতাদের জন্য বলছি না, কিন্তু এমনিতে একটু বয়স্ক হলে বা শরীরে একটু দুর্বলতা থাকলে এখানকার যে যাত্রাপথ সেটা পেরোবার ঝুঁকি না নেওয়াই ভালো। বুঝতেই পাচ্ছেন, এমন যে জায়গা সেখানে বছরের যে কোনো সময় যাওয়া যায় না। মে থেকে অক্টোবর এই 6 মাস হলো কেদারতাল অভিযানের সময়, বাকি 6 মাস কেদারতাল বন্ধ থাকে। কিন্তু একবার গিয়ে পৌঁছলেন কেদারতালে, ওরে বাবারে, পৃথিবীতে এই রকম একটা সুন্দর সরোবর থাকতে পারে? থাকা সম্ভব কখনো? আপনার মনে হবেই, হতে বাধ্য। একেবারে নীল জল, দেবতার চোখের মতো নীল, আপনার সামনে নিজেকে বিছিয়ে দিয়েছে। একবার তাকালেই বুঝতে পারা যায় সে জলে কোনো মালিন্য কখনো স্পর্শ করেনি। শিব ঠাকুরের স্নানের জায়গা, তাই তো হবে। আপনার ডান আর বাঁ পাশ দিয়ে সোজা চলে গেছে পাহাড়ের সারি, যেন এই তালাওকে পাহারা দিচ্ছে। তাদের ছায়া এসে পড়েছে জলে। সেসব পাহাড়ে গাছপালা খুব বেশি নেই, শুকনো পাহাড়, কোথাও কোথাও খানিকটা করে বরফ ঢালা রয়েছে। এই বরফ ঋতু অনুযায়ী বাড়ে। জলের দিকে এগিয়ে থাকা পাথরে পা রেখে চুপ করে দাঁড়িয়ে থাকুন। কোথাও কোনো শব্দ নেই, এত নিস্তব্ধতা।
আপনার মনে হবে আপনি কোনো মন্দিরের ধ্যান ঘরে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছেন। শেষ হলো শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার, যেখানে আপনারা চিঠি পাঠাবেন 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের পাতাটির নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেকদিন রাত 9:30টার সময় শরণাগত সৌমিত্রর এই পাতাটি জীবন্ত হয়ে ওঠে এবং আপনারা প্রচুর পরিমাণে আমার কাছে নানান রকম পোস্ট, মন্তব্য ইত্যাদি পাঠান। আমিও তার উত্তর দেবার চেষ্টা করি, তার সঙ্গে গীতার ব্যাখ্যাও থাকে। এই তাহলে আজকের মতো বিদায়। আবার রাত্রি 9:30 এবং তারপরে পরদিন ভোর 5টায়। বনে জনে আছি জড়ায় হায়, তবু জানো মন তোমারে চায়। অন্তরে আছো হে অন্তর্যামী,